হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বর্তমানে স্কলারশিপ নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, কখনো ওয়েসিস, কখনো ঐক্যশ্রী, কখনো SBMCM এবং K3 স্কলারশিপ। এই প্রত্যেকটা স্কলারশিপ, তার পাশাপাশি ইন্দিরা গান্ধী ন্যাশনাল গার্ল চাইল্ড সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ বা NSP স্কলারশিপ, এই প্রত্যেকটা সেকশনে আপনাদের একাধিক সমস্যা তৈরি হচ্ছে, স্টুডেন্টসদের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। আজকের এই ভিডিওতে সেগুলো আমরা ক্লিয়ার করব। সাথে সাথে SBMCM বা K3 স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ রিলেটেড কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। কাজেই যারা ইউজি, পিজি, বিএড, এমএড, ডিএলএড, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভরিথিং প্রত্যেকটা সেকশনের স্টুডেন্টস আমাদের এই চ্যানেলটা দেখেন, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন। খুব শীঘ্রই আমাদের সিলভার প্লে বাটন চলে আসছে, আনবক্সিং ভিডিও অবশ্যই দেখাবো প্রত্যেকে, কেননা এটা এই যে অ্যাচিভমেন্ট এটা আপনাদের জন্যই, এসডি টিউটোরিয়াল গাইড পরিবারের প্রত্যেকের জন্যই। তো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটা প্লিজ একটু লাইক করবেন এবং শেয়ার করবেন, প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকে আমাদের এই চ্যানেল সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারে এবং এখান থেকে কিছু উপকার পেতে পারে। তো প্রথমত, বেশ কয়েকদিন ধরে বেশ কিছু কোশ্চেনের সম্মুখীন আমি হচ্ছিলাম যে দাদা, SBMCM স্কলারশিপ করলে আমি কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল গার্ল চাইল্ড স্কলারশিপ আবেদন করতে পারবো? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই পারবে, কারণ একটা সেন্ট্রাল এবং একটা স্টেট লেভেলের স্কলারশিপ রয়েছে। অনেক স্টুডেন্ট পায়, যদিও দুটো স্কলারশিপের ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে দুটো স্কলারশিপ একসাথে আবেদন করা যায় না, বাট একটা সেন্ট্রাল এবং একটা স্টেট হচ্ছে, এখানে তুমি চাইলে আবেদন করতে পারো। যদি তোমার ইনস্টিটিউশন পারমিট করে তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, না হলে আবেদন করতে পারবে না। গেল একটা পয়েন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে NSP স্কলারশিপের যে ডেট এক্সটেন্ড হচ্ছিল, বা NSP স্কলারশিপ নিয়ে অনেকের বক্তব্য ছিল। তো NSP স্কলারশিপের ক্ষেত্রে ম্যাটারটা কিন্তু অনেকটা এরকম, তোমার ইনস্টিটিউশন পারমিট করলে তুমি যদি ক্যাপেবল হও অবশ্যই আবেদন করো, কোনো আপত্তি থাকার কথা নয়। ইভেন লাস্ট ইয়ারেও দুটো স্কলারশিপ আবেদন করে অনেকে পেয়েছে। কিন্তু ওয়েসিস আর SBMCM দুটো আবেদন করো না, কেননা দুটো স্টেট গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, দুটো স্টেট গভর্নমেন্টের স্কলারশিপ। নেক্সট, এবার যে বক্তব্যটা রয়েছে সেটা হচ্ছে SBMCM এর ক্ষেত্রে অনেকে বক্তব্য রয়েছে যে পুরনো ইনস্টিটিউশন থেকে ডিক্লারেশন নিতে হচ্ছে। আমি বলবো, পুরনো ইনস্টিটিউশন তোমাকে কেন ডিক্লারেশন দেবে? তুমি তো সেখান থেকে পাস আউট ক্যান্ডিডেট, তোমাকে ডিক্লারেশন নিতে হবে নতুন ইনস্টিটিউশন থেকে, কেননা নতুন ইনস্টিটিউশন জানে যে তুমি কি পজিশনে রয়েছো, তোমার আর্থিক অবস্থা কি ছিল। নতুন ইনস্টিটিউশন বলবে, সুতরাং ডিক্লারেশন তোমাকে নতুন ইনস্টিটিউশন থেকে নিতে হবে, পুরনো ইনস্টিটিউশন তোমাকে ডিক্লারেশন দেবে না। উল্টে তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, তোমার যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি শহর এলাকা বা পৌরসভা এলাকাতে, গ্রাম্য এলাকাতে তো ব্লক থাকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার থাকে, সেখান থেকে তুমি ডিক্লারেশন নিয়ে একসাথে অ্যাটাচ করে তুমি আপলোড করতে পারছো। যদি তুমি সেটা না করো তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না, এক নম্বর। নেক্সট আসছে, যদি কোনো ক্যান্ডিডেটের ইয়ার গ্যাপ থাকে তাহলে কি হবে? ইয়ার গ্যাপ থাকলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা আগের ইয়ারের ইনকাম সার্টিফিকেট দরকার হয়। তাহলে সেটা কি দাদা অনলাইন পাওয়া যাবে? না, একদমই পাওয়া যাবে না। সেক্ষেত্রে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করলে তুমি কিন্তু ব্যাক ইয়ারের যে ইনকাম সার্টিফিকেট সেটাও পেতে পারবে। তার জন্য তোমার কাউন্সিলর যিনি রয়েছেন বা গ্রাম প্রধান যিনি রয়েছেন, পঞ্চায়েত লেভেল, পঞ্চায়েত সেক্রেটারি যিনি রয়েছেন বা এক্সিকিউটিভ অফিসার থাকে পঞ্চায়েত লেভেলে, তার কাছ থেকে তুমি ব্যাক ইয়ারের ইনকাম সার্টিফিকেট নিয়ে বিডিও সাহেবের কাছে বা যে কোনো জায়গাতে এক্সিকিউটিভ অফিসারের কাছে যিনি ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবেন তার কাছে তুমি গেলে ব্যাক ইয়ারের ইনকাম সার্টিফিকেটও কিন্তু তুমি পেতে পারবে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, তোমাকে এই স্কলারশিপ পেতে সাহায্য করবে। তুমি আপলোডিং এর ক্ষেত্রে তুমি হেল্প পাবে রিলেটেড ডকুমেন্টস বা ডিক্লারেশন ডকুমেন্টস হিসাবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এখান থেকে আজকে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আসে SBMCM K3 বা ঐক্যশ্রী স্কলারশিপ তো আবেদন করেছি, এরপর আমাকে কি করতে হবে? ইনস্টিটিউশনে অফলাইনে জমা করতে হবে কি হবে না? দেখো, পরিষ্কার ওখানে ইনস্ট্রাকশনে বলা রয়েছে কোনো অফলাইনে জমা করার বিষয় নেই, বাট তোমার ইনস্টিটিউশন যদি চায় তোমার কাছ থেকে জমা করাবে তাহলে তোমাকে জমা করতে হবে। যেমন অনেক কলেজ রয়েছে যেখান থেকে এখন বর্তমানে নোটিফিকেশান প্রোভাইড করা হচ্ছে, যেখানে SBMCM, ঐক্যশ্রী এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্কলারশিপের জন্য TSP, পোস্ট ম্যাট্রিক, SBMCM প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডেট করা হচ্ছে, যেখানে গিয়ে ভেরিফিকেশান করতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে ডকুমেন্টস। সেখানে টাইম এবং ডেট দেওয়া হচ্ছে, যে ডেটের মধ্যে কিন্তু তোমাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কেন সাবমিট করতে হবে? কারণ ইনস্টিটিউশন চাইছে বলেই তোমাকে সাবমিট করতে হবে। যদি ইনস্টিটিউশন না চাইতো তোমাকে কিন্তু সাবমিট করতে হতো না। এবার সেখানে তুমি কি কি ডকুমেন্টস প্রোভাইড করবে? প্রথমত, তুমি যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করছো সেগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। ইনস্টিটিউশন ভেরিফিকেশান যদি না হয় তাহলে কিন্তু তুমি স্কলারশিপ পাবে না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছর। এর আগে 2 বছর লাগেনি, কারণ কি ইনস্টিটিউশন বন্ধ ছিল। ইনস্টিটিউশন চাইলে তারা অ্যাপ্রুভ করে দিতে পারেন উইদাউট ডকুমেন্টস ভেরিফিকেশান, বাট ইনস্টিটিউশন চাইছে যে স্টুডেন্টসদের ডকুমেন্টসগুলো দেখি, যাতে সেখানে রিয়েলিটি কতটা আছে বা সেখানে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার। তো দেখো, এখানে স্কলারশিপের যে স্লিপ থাকবে, প্রিন্টেড যে স্টুডেন্ট ERP যেটাকে বলা হয় সেটা,
অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা দিতে হবে তোমাদের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স দিতে হবে, তারপর তোমাদের রয়েছে অ্যাডমিশন পেমেন্ট স্লিপ, যেটা নতুন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা পেয়েছো, সেটা দিতে হবে, অ্যাডমিট কার্ড, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ব্যাংক পাসবুক, ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ড। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সেখানে প্রোভাইড করতে হবে। যদিও রেশন কার্ড আমরা দেখতে পাচ্ছি SBMCM এর ক্ষেত্রে সেই অর্থে লাগে না, বাট রেশন কার্ড আমরা দেখেছি যে ওএসএস এর ক্ষেত্রে কিন্তু লাগে। সুতরাং এটা একটু তোমরা দেখে নিচ্ছ তোমার কলেজ কি কি ডকুমেন্টস চাইছে, তো এটা তোমরা অবশ্যই করে নাও। এবং উইথিন 1 to 2 মান্থসের মধ্যে আমরা দেখেছি গত বছর ডিসবার্স হয়েছিল, যদিও অনেকে 1 বছর হয়ে গেছে তাও অ্যামাউন্ট পায়নি। তো এটা ফিনান্সিয়াল ইস্যু হতে পারে বা যে কোনো ইস্যু হতে পারে, তো একটু ধৈর্য তোমাদের ধরতে হবে এবং যেভাবে যা বলেছি সেভাবে তোমরা করতে থাকো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।